প্রেগনেন্সি কিট হাতে নিয়ে আমার স্বামীকে বললাম, এই দেখো আমি কনসেপ্ট করেছি, এখন আমাদেরও একটা বেবি হবে। আচ্ছা তোমার কি মনে হয় মেয়ে নাকি ছেলে হবে? আমার স্বামী আমার দিকে শুধু তাকিয়ে রইল, কিছুই বলল না। মনে হচ্ছে মনে মনে কি যেন চিন্তা করলো। আমি আবারও জিজ্ঞাসা করলাম, কি হলো, তুমি বুঝতে পেরেছো আমি কি বলছি? আমি প্রেগনেন্ট, তুমি বাবা হতে যাচ্ছ। রাশেদ, এত নাচানাচি করার কি আছে? আমার এখন অনেক ঘুম পাচ্ছে, তুমিও ঘুমো, কাল সকাল সকাল বের হতে হবে। কোথায় যাব? রাশেদ কিছু না বলে অন্যদিকে ফিরে ঘুমিয়ে পড়ল। ওর কথার ঢং আমার মনের ভেতর একটা ভয় ধরিয়ে দিল। তাহলে কি রাশেদ আমার প্রেগনেন্সির খবর শুনে খুশি না? কিন্তু কেন? পরদিন সকালে রাশেদ আমাকে একজন মহিলা ডাক্তারের চেম্বারে নিয়ে আসলো। বলুন আপনাদের কি সমস্যা? ডাক্তারের কথার উত্তরে আমার স্বামী বলল, আমাদের এই মুহূর্তে বাচ্চার দরকার নেই, ও প্রেগনেন্ট হয়ে গেছে, বাচ্চাটা নষ্ট করতে হবে। আমি ওর কথা শুনে হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম, কিন্তু ওর মুখের উপর আমার কিছু বলার সাহস নেই, তাই চুপচাপ কেঁদে চললাম। আপনাদের কি মাথা ঠিক আছে? কি বলছেন এসব? আমার কাছে কত দম্পতি আপনাদের মতো আশা করে জানেন? শুধুমাত্র একটা বাচ্চার জন্য তারা হাহাকার করে, দিনরাত একটা বাচ্চার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করে। তারা বাচ্চার জন্য এতটাই পাগল হয়ে যায়, আমার কাছে এসে বলে যে কোনো ভাবে যেন একটা বাচ্চা তাদেরকে উপহার দেই। আর আপনারা বলছেন কিনা বাচ্চা নষ্ট করতে চাচ্ছেন? দেখুন, যাদের দরকার আছে তারা হাহাকার করে, কিন্তু আমার এই মুহূর্তে দরকার নেই, তাই আমি বাচ্চা রাখতে চাচ্ছি না। ঠিক আছে, কিন্তু শুধু আপনি একা চাইলে হবে না, আপনার স্ত্রী কি বাচ্চাটা রাখতে চায়? রাশেদ আমার দিকে তাকালো। আমি এখনো কেঁদে চলেছি। আপনি কি বাচ্চাটা জন্ম দিতে চান? আমি কিছু বলতে চাইলাম, তার আগেই ডাক্তারের চোখের আড়ালে রাশেদ আমার হাত চেপে ধরল। তাই আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। দেখলেন তো, আমরা দুজনেই রাজি। এখন বলেন আমরা কখন আসবো অপারেশনের জন্য? যত টাকা লাগে আমি দেব। ডাক্তার শারমিন সুলতানা বললেন, ওকে, আপনারা দুজনেই যখন চাচ্ছেন তাহলে আমি অপারেশন করতে পারি। আপনারা আগামীকাল চলে আসবেন। আমরা সেখান থেকে চলে আসলাম। সেদিন বাসায় এসে আমি খুব কেঁদেছিলাম, খুব। আমার বুকটা ফেটে যাচ্ছিল যন্ত্রণায়। আমার বাচ্চা নষ্ট করে দিতে হবে, এই কথা যেন আমার বিশ্বাসই হচ্ছে না। কিন্তু কেন? যে বাচ্চাটা এখনো পৃথিবীর আলো দেখেনি তার কি দোষ? এমন সময় ঘরে ঢুকলো রাশেদ। আমি তার পা ধরে বললাম, আমার বাচ্চাটা নষ্ট করে দেবে না প্লিজ, ওকে দুনিয়ার আলো দেখতে দাও, ওর তো কোনো অপরাধ নেই। তাহলে কেন ওর সাথে এত অন্যায় করছো? আমি কারোর সাথে অন্যায় করছি না, আমি শুধু এই বাচ্চাটাকে দেখতে চাই না। আমি এখন এসবের জন্য রেডি না। একটা বাচ্চা এই মুহূর্তে লালন পালন করা অনেক খরচ। এক একটা জিনিসের দাম কিভাবে হু হু করে বাড়ছে তুমি জানো? 10 টাকা ইনকাম করে দেখো, তাহলে বুঝবে খরচ করতে কেমন লাগে। সংসার চালাতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এখন নতুন করে একটা বাচ্চা নিলে তার জন্য খরচ, তোমার জন্য খরচ, এত কিছু আমি পারবো না। কালকে চুপচাপ আমার সাথে যাবে। এসব কথা বলে রাশেদ আমার মাতৃত্বের হৃদয়টা খান খান করে দিয়ে ঘর থেকে চলে গেল। বিকালে কলিং বেলের শব্দ হলে আমি দরজা খুলে দিয়ে অবাক হলাম। ডাক্তার শারমিন আমাদের বাসায় এসেছেন। আসসালামু আলাইকুম। আমি জানি আপনি আমাকে দেখে একটু অবাক হচ্ছেন, এবং সেটাই স্বাভাবিক। আসলে হসপিটালে আপনাদের রেজিস্ট্রেশন থেকে অ্যাড্রেস বের করে এখানে চলে আসলাম। ঠিক আছে, কিন্তু কিছু কি সমস্যা হয়েছে? আপনি হঠাৎ এভাবে বাসায় আসলেন? তিনি একটা গভীর নিঃশ্বাস ফেলে বললেন, আপনাদের কাছে একটা জরুরি কথা বলার আছে, সেটা বাইরে বলাটা নিরাপদ মনে করছি না। কিছু মনে না করলে আমরা কি বসে কথা বলতে পারি? আর হ্যাঁ, আপনার স্বামীকে একটু ডাকুন, কথাটা ওনার জানা